ভারতের স্বাধীনতার ইতিহাসে যদি এমন একজন মানুষের নাম নিতে হয় যাকে ঘিরে সবচেয়ে বড় রহস্য তৈরি হয়েছে, তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। একজন মানুষ যার নাম শুনলেই ব্রিটিশরা কাঁপত, যিনি একদিন গর্জে উঠে বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। কিন্তু ১৯৪৫ সালের ১৮ই আগস্ট হঠাৎ খবর এলো নেতাজি সুভাষচন্দ্র বসু বিমান দুর্ঘটনায় মারা গেছেন। প্রশ্ন হল, তিনি কি সত্যি সেই দিন প্রাণ হারিয়েছিলেন, নাকি এই মৃত্যুর খবর ছিল একটি সুপরিকল্পিত খেলা? আজ আমরা খুলে দেব সেই রহস্যের পর্দা। সরকারি রিপোর্ট, তদন্ত কমিশনের রায়, গোপন নথি সব একে একে সামনে আসবে। আর জানবেন কারা কারা ছিলেন এই রহস্যময় ঘটনার সন্দেহভাজন তালিকা। ১৯৪৫ সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন শেষের পথে। জাপান, যারা একসময় নেতাজির আজাদ হিন্দ ফৌজকে সমর্থন দিয়েছিল, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে এক একে ভেঙে পড়ছে। ৬ই আগস্ট হিরোশিমায় পরমাণু বোমা, ৯ই আগস্ট নাগাসাকিতে আরেকটি বোমা, ১৪ই আগস্ট জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। অর্থাৎ যে দেশ নেতাজির ভরসা ছিল, সেই জাপান আর ভারতের স্বাধীনতার জন্য লড়াই চালাতে পারবে না। আজাদ হিন্দ ফৌজের হাজারো সৈনিক তখন ব্রিটিশদের হাতে বন্দী। এই অবস্থায় নেতাজি সিদ্ধান্ত নিলেন, এবার যেতে হবে সোভিয়েত রাশিয়ায়। কারণ তার বিশ্বাস ছিল, যদি রাশিয়ার সঙ্গে যোগাযোগ করা যায় তাহলে হয়তো স্বাধীনতার আরেকটি সুযোগ আসবে। ১৮ই আগস্ট দুপুরে নেতাজি পৌঁছালেন তাইহুকুর বিমানবন্দরে। সঙ্গে ছিলেন তার কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী, কর্নেল হাবিবুর রহমান, কিছু জাপানি অফিসার। তারা উঠলেন একটি ছোট জাপানি মিলিটারি এয়ারক্রাফটে, যার নাম ছিল মিৎসুবিশি কি-21। উড়ানের উদ্দেশ্য টোকিও, তারপর সোভিয়েত ইউনিয়ন। কিন্তু আকাশে ওঠার মাত্র কয়েক মিনিট পরই শোনা গেল এক বিকট শব্দ, চোখের সামনে আগুনের শিখা। লোকজন বলল, প্লেনের ইঞ্জিনে সমস্যা হয়েছিল, আর হঠাৎ করেই প্লেন বিস্ফোরিত হয়। বিমানের ভেতর ছড়িয়ে পড়ে আগুন। যাত্রীদের মধ্যে অনেকেই মুহূর্তে মারা যান, কিন্তু নেতাজি, তিনি তখনও বেঁচে ছিলেন। প্রত্যক্ষদর্শীরা বলেছিলেন, নেতাজির শরীর ৭০% দগ্ধ হয়েছিল। তাকে তাড়াহুড়ো করে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েক ঘন্টা মৃত্যুর সঙ্গে লড়াই করার পর সেদিন রাতেই তিনি মারা যান বলে দাবি করা হয়। এখানেই হলো রহস্যের শুরু। প্রশ্ন হলো, এত বড় একজন নেতা, যার জন্য কোটি মানুষ প্রাণ দিতে রাজি, তার মরদেহ কেন ভারতে পাঠানো হলো না? কেন তার মৃত্যুর খবর প্রথমে ভারতের মানুষকে জানানো হয়নি? আর সবচেয়ে বড় রহস্য, কোনো ভারতীয় সেই সময় নেতাজির মৃতদেহ দেখেননি। শুধু বলা হলো তার দেহভস্য টোকিওর রেনকোজি মন্দিরে রাখা হয়েছে। তাহলে কি সত্যি নেতাজি সেই দিন মারা গিয়েছিলেন, নাকি সেটাই ছিল ইতিহাসের সবচেয়ে বড় গোপন খেলা? একজন মানুষ যার নাম শুনলেই কোটি কোটি মানুষ জেগে উঠত, যার ডাক শুনে হাজারো তরুণ নিজের প্রাণ দিতে রাজি ছিল, সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যুর পর কেন তার মরদেহ ভারতে ফেরানো হলো না? এটাই রহস্যের সবচেয়ে বড় ধাপ। তার মৃত্যুর পর কি ঘটেছিল? কেউ কেউ বলে ১৮ই আগস্ট তাইহুকুর হাসপাতালে দগ্ধ অবস্থায় নেতাজি মারা যান, কিন্তু তার দেহ কেবলমাত্র কয়েকজন জাপানি ডাক্তার, কয়েকজন অফিসার আর তার সঙ্গী হাবিবুর রহমান ছাড়া আর কেউ দেখেনি। এরপর নাকি তড়িঘড়ি করে তার দেহ দাহ করা হয়, আর সেই ভস্য পাঠানো হয় টোকিওর রেনকোজি মন্দিরে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, একজনও ভারতীয় নাগরিক সেই সময় নেতাজির মরদেহ দেখেননি। না কোনো সরকারি প্রতিনিধি, না তার পরিবার, না তার সৈনিকেরা। কেন তার মৃতদেহ ভারতে ফেরানো হলো না? ব্রিটিশ সরকার কেন এই খবর প্রথমে লুকিয়ে রাখল? ভারত তখনও স্বাধীন হয়নি। ব্রিটিশরা কি ভয় পেয়েছিল যে নেতাজির মরদেহ ভারতে এলে আবার বিদ্রোহ শুরু হবে? আর স্বাধীনতার পর যখন নেহেরু সরকার ক্ষমতায়, তখনও কেন নেতাজির দেহভস্য ভারতে আনা হলো না? নেতাজি যদি সত্যিই মারা যান, তবে ভারতের মাটিতে তার শেষকৃত্য হওয়া উচিত ছিল, কিন্তু তা কখনো ঘটেনি। যেগুলো যা বলা হয়েছে, এগুলো সবই হচ্ছে শুধু ভস্যের গল্প। তার মৃতদেহ তো দূরেই থাক, বরং বলা হলো তার ভস্য রাখা আছে জাপানের রেনকোজি মন্দিরে। আর আজও কি সেই ভস্য মন্দিরে আছে?
কিন্তু বহু গবেষক বলেছেন সেই ভস্য আসলেই নেতাজির কিনা তার কোনো প্রমাণ নেই। তাহলে প্রশ্ন থেকে যায়, কেন গোটা জাতিকে তার মৃতদেহ দেখানো হলো না? কেন শুধু ভস্য দেখিয়ে শেষ করা হলো? এখান থেকেই জন্ম নিল নতুন সন্দেহের। নেতাজির মৃত্যুর খবর প্রথমে শুধু শোনা কথাই ছড়ালো, প্রত্যক্ষ প্রমাণ নেই। এমনকি তার পরিবারও বিভ্রান্ত হয়ে পড়লেন। অনেকে বিশ্বাস করলেন নেতাজি মারা যাননি, তাকে লুকিয়ে রাখা হয়েছে। আর এখান থেকেই শুরু হয় এক রহস্যময় অধ্যায়ের তদন্ত কমিশনের লম্বা ইতিহাস। ভারত স্বাধীন হওয়ার পর সাধারণ মানুষ একটা উত্তর চাইছিল, নেতাজির কি হয়েছিল? কিন্তু সরকার বারবার নীরব থেকেছে। চাপ বাড়তে থাকায় একের পর এক তদন্ত কমিশন গঠন করা হলো। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এই তদন্তগুলো যত এগোলো, রহস্য তত গভীর হলো। 1956 শাহনবাজ কমিটি। প্রথম তদন্ত কমিটি হয়েছিল 1956 সালে। তখন প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। এই কমিটির নেতৃত্বে ছিলেন কর্নেল শাহনবাজ খান, যিনি একসময় নেতাজির আজাদ হিন্দ ফৌজের অফিসার ছিলেন। তদন্তে বলা হলো, হ্যাঁ, নেতাজি 1945 সালের তাইহকুর বিমান দুর্ঘটনাতেই মারা যান। সাক্ষ্য হিসেবে দেখানো হয়েছিল হাবিবুর রহমানের বয়ান, কিছু জাপানি অফিসারের বক্তব্য আর হাসপাতালে দেওয়া মেডিকেল রিপোর্ট। কিন্তু সমস্যা হলো, কোনো শক্তপুক্ত প্রমাণ পাওয়া গেল না। নেতাজির মরদেহ তো কেউ দেখেনি, তাহলে শুধু কথার ওপর ভরসা করা কেন যাবে? আর তার জন্য আরও একটা তদন্ত কমিশন বসানো হলো, খোসলা কমিশন। এটি হয়েছিল 1970 সালে। নেতৃত্বে ছিলেন বিচারপতি জিডি খোসলা। এই কমিশনও প্রায় একই কথা বলল, নেতাজি বিমান দুর্ঘটনাতেই মারা যান, কিন্তু আবারও কোনো নির্দিষ্ট প্রমাণ হাজির করতে পারল না। আরও আশ্চর্যের ব্যাপার হল, খোসলা কমিশনের রিপোর্টকে ঘিরে বহু ইতিহাসবিদ বলেছিলেন এটি এক ধরনের সরকারি লাইন মেনে চলা তদন্ত ছিল। আর যখন দ্বিতীয় তদন্ত কমিশনও নেতাজির মৃত্যুর কোনো সঠিক প্রমাণ দিতে পারল না, তখন আবারও আরেকটা তদন্ত কমিশন শুরু করা হলো 1999 সালে মুখার্জি কমিশন। আর এই মুখার্জি কমিশনই সামনে নিয়ে আসে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট 1999 সালে। তখন কেন্দ্রে সরকার ছিল অটল বিহারী বাজপেয়ী নেতৃত্বে এনডিএ সরকার। তদন্তের দায়িত্ব পান বিচারপতি মনোজ মুখার্জি। প্রায় 7 বছর ধরে তদন্ত চলে। জাপান, তাইওয়ান, রাশিয়া একাধিক দেশ থেকে তথ্য সংগ্রহ করা হয় এবং অবশেষে মুখার্জি কমিশন স্পষ্ট জানায়, নেতাজির মৃত্যু বিমান দুর্ঘটনায় হয়েছে, এর কোনো প্রমাণ নেই। রেঙ্কোজি মন্দিরে রাখা দেহভস্য নেতাজির নয়, এর বৈজ্ঞানিক প্রমাণ মেলে। তাহলে প্রথম দুটি কমিশন কেন বলল নেতাজির মৃত্যু হয়েছে, আর তৃতীয় কমিশন উল্টো জানিয়ে দিল কেন এর কোনো নিশ্চিত প্রমাণ নেই? তাহলে এর আসল সত্যি কোথায়? প্রশ্ন হলো, দুটি কমিশন কেন মৃত্যু হয়েছে বলল অথচ কোনো প্রমাণ দেখাতে পারল না, আর মুখার্জি কমিশন কেন এত পরিষ্কারভাবে বলল নেতাজির মৃত্যুর কোনো প্রমাণই নেই? এখানেই মানুষের মনে রহস্য আরও বেড়ে গেল এবং মানুষ জানতে চাইছিল এই রকম কেন হলো। কারণ তদন্তের ফল এক হলে মানুষ নিশ্চিন্ত হতো, কিন্তু একটি কমিশন এক রকম কথা বলার কারণেই মানুষের সন্দেহ আরও গভীর হলো। তদন্ত কমিশনগুলো এক রকম রিপোর্ট দিল, আর এর থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে যায়, নেতাজির মৃত্যুর নিশ্চিত কোনো প্রমাণই নেই। আর এখান থেকেই শুরু হয় নানা বিকল্প তত্ত্ব, যা আজও মানুষের মনে প্রশ্ন জাগিয়ে রাখে। তাহলে কি নেতাজি সেই প্লেনে ওঠেননি? অনেক গবেষক বলেন 18 আগস্ট 1945-এ যে বিমান বিস্ফোরণের খবর ছড়িয়েছিল, সেটি আসলে ছিল একটি কাভার আপ। আসলেই নাকি নেতাজিকে সেই প্লেনে ওঠানো হয়নি, তাকে নিরাপদে অন্যত্র পাঠানো হয়েছিল, হয়তো জাপান বা চীন সীমান্তে। আর প্লেন দুর্ঘটনার খবর এই জন্য ছড়ানো হয়েছিল, কারণ যদি প্লেন দুর্ঘটনার খবর ছড়ানো যায়, তাহলে সবাই বিশ্বাস করবে নেতাজি মারা গেছেন। এতে ব্রিটিশরাও নিশ্চিন্ত, আর তার শত্রুরাও আর তাকে খুঁজবে না। আবার অনেকে বলে নেতাজি নাকি রাশিয়ায় বন্দী ছিলেন। আরেকটি বড় দাবি আসে রাশিয়াকে ঘিরে।
নেতাজি চেয়েছিলেন সোভিয়েত ইউনিয়নের সাহায্য নিয়ে ভারতের স্বাধীনতার নতুন পথ খুঁজতে, কিন্তু যুদ্ধ পরবর্তী সময়ে সোভিয়েত রাশিয়া ছিল পশ্চিমা শক্তির চরম বিরোধী। কিছু রিপোর্টে বলা হয় নেতাজি সোভিয়েত ইউনিয়নে পৌঁছেছিলেন, কিন্তু পরে তাকে বন্দি করে রাখা হয়। এমনকি 1946-47 কিছু সোভিয়েট আর্কাইভে এমন ইঙ্গিত পাওয়া যায় যে একজন উচ্চপদস্থ ভারতীয় বিপ্লবীকে সাইবেরিয়ার কোনো জেলে আটকে রাখা হয়েছিল। যদি এটা সত্যি হয়, তাহলে নেতাজি হয়তো প্লেন দুর্ঘটনায় মারা যাননি, বরং রাশিয়ার কারাগারেই শেষ দিন কাটিয়েছিলেন। এবার যাই এর সবচেয়ে ভয়াবহ তৃতীয় তত্ত্বে, ভারতীয় রাজনীতির ষড়যন্ত্র। তৃতীয় তত্ত্ব আরও চমকে দেওয়ার মতো। অনেকে বলেন স্বাধীন ভারতের কিছু রাজনৈতিক নেতা আসলে চেয়েছিলেন নেতাজি যেন আর দেশে না ফেরেন, কারণ তার জনপ্রিয়তা ছিল বিস্ফোরক। 1945-46-এ যখন আজাদ হিন্দ ফৌজের সৈনিকদের বিচার চলছিল, তখন গোটা দেশ উত্তাল হয়ে উঠেছিল। নেতাজি যদি ফিরতেন, তাহলে দেশের মানুষ তাকে মাথায় তুলে নিত। সেক্ষেত্রে ভারতের রাজনীতির মানচিত্র পুরো বদলে যেত। তখনকার সবচেয়ে বড় নেতা জওহরলাল নেহেরু হয়তো পিছনের সারিতে চলে যেতেন। এমনকি ব্রিটিশ সরকারও ভয় পেত নেতাজি ফিরলে আবার সশস্ত্র বিদ্রোহ ছড়িয়ে পড়বে। তাই অনেক ইতিহাসবিদ সন্দেহ প্রকাশ করেছেন নেতাজিকে ইচ্ছে করে সরিয়ে রাখা হয়েছিল। তাহলে এর আসল সত্যিটা কি? এই তিনটে তত্ত্বের মধ্যে কোনটা সত্যি তা আজও পরিষ্কার নয়, কিন্তু একটা ব্যাপার নিশ্চিত, যদি নেতাজি সেই সময় দেশে ফিরতেন, ভারতের স্বাধীনতার পরবর্তী ইতিহাস সম্পূর্ণ ভিন্ন হতো। কিন্তু স্বাধীনতার কয়েক দশক পরে উত্তরপ্রদেশের ফয়জাবাদে দেখা গেল এক অদ্ভুত সাধুকে। মানুষ তাকে ডাকত গুমনামি বাবা নামে। তিনি কখনো জনসমক্ষে বের হতেন না, সর্বদা একটা ঘরে নিজেকে আটকে রাখতেন। বছরের পর বছর তার মুখ দেখাও প্রায় অসম্ভব ছিল। কিন্তু হঠাৎ আমরা এই গুমনামি বাবার কথায় কেন চলে এলাম? কারণ হচ্ছে এটাই যে এই গুমনামি বাবা ছিল অনেকটা সুভাষচন্দ্র বসুর মতো দেখতে। তো চলুন এবার আমরা এই গুমনামি বাবার জীবনযাপনের উপরে চোখ রাখি। গুমনামি বাবা আলাদা ঘরে থাকতেন, খুব সীমিত লোকজনের সঙ্গে কথা বলতেন। তার কাছে যে চিঠিপত্র, বই এবং নথিপত্র পাওয়া গিয়েছিল, তা দেখে অনেকেই হতবাক, কারণ তার ভেতরে বারবার পাওয়া গেছে নেতাজি সম্পর্কিত লেখালেখি, যুদ্ধকালীন নথি, আজাদ হিন্দ ফৌজের খবর, এমনকি বিদেশি যোগাযোগের তথ্য। আরও আশ্চর্যের ব্যাপার হলো তার হাতে লেখা নোট, ডায়েরি, এমনকি টাইপরাইট করা কিছু ডকুমেন্ট নেতাজি স্টাইলের সঙ্গে হুবহু মিলে গিয়েছিল। এবার তার কাছে দেখা গেল কিছু এমন গুরুত্বপূর্ণ প্রমাণ যা মানুষের সন্দেহ আরও বাড়াল। গুমনামি বাবার ঘরে এমন কিছু জিনিস পাওয়া গিয়েছিল যা সরাসরি নেতাজির সঙ্গে যুক্ত। যেমন নেতাজির ঘনিষ্ঠ সহযোগীদের লেখা ব্যক্তিগত চিঠি, নেতাজির পরিবারের সঙ্গে যোগাযোগের ইঙ্গিত, আজাদ হিন্দ ফৌজ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বিরল নথি। এমনকি স্থানীয় মানুষের বিশ্বাস ছিল তিনি সাধু নন, বরং গোপনে বেঁচে থাকা নেতাজি। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এটাই যে সরকার এই ব্যাপারে কোনো তদন্তই করেনি। ভারত সরকার কখনোই এই দাবি নিশ্চিত করেনি। বছরের পর বছর ধরে নানা দাবি উঠলেও গুমনামি বাবা আসলে কে ছিলেন তা কখনোই ঠিকভাবে খতিয়ে দেখা হয়নি। 1990-এর দশকে কিছু কমিটি গঠন হলেও তারা কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। ফরেনসিক প্রমাণ, ডিএনএ টেস্ট কিছুই করা হয়নি পূর্ণভাবে। ফলে রহস্য আরও গভীর হয়। তাহলে কি গুমনামি বাবাই ছিলেন নেতাজি? যদি সত্যি তিনি নেতাজি হতেন, তবে প্রশ্ন উঠবে কেন তিনি নিজের পরিচয় গোপন রাখলেন? কেন দেশের মানুষের সামনে আর আসেননি? তিনি কি রাজনৈতিক কারণে চুপ ছিলেন, নাকি আন্তর্জাতিক রাজনীতির চাপে তাকে আড়ালে থাকতে হয়েছিল? গুমনামি বাবার মৃত্যু 1985 সালে হয়, কিন্তু মৃত্যুর পরও রহস্য কাটেনি। তার ব্যক্তিগত জিনিসপত্র এখনও ফয়জাবাদের সংগ্রহশালায় রাখা আছে। প্রত্যেকটি কাগজ, প্রত্যেকটি চিঠি যেন বলে ওঠে নেতাজি কি সত্যি জীবিত ছিলেন? এই সব কিছুই অনেক মানুষের জানত। তবু কেন এই প্রশ্নের উত্তর
আজও অমীমাংসিত। চলুন এবার সেটা দেখে নিই। 2015 সালে স্বাধীনতার প্রায় 70 বছর পর ভারত সরকার প্রকাশ করে 100রও বেশি গোপন নথি। লক্ষ লক্ষ মানুষ অধীর আগ্রহে সেই নথি দেখতে ছুটে যান, কারণ সবার মনে একটাই প্রশ্ন: নেতাজি আসলে মারা গিয়েছিলেন নাকি বেঁচে ছিলেন? কিন্তু অবিশ্বাস্য ব্যাপার হলো, কিছু নথিতে স্পষ্ট দেখা যায় ভারতের গোয়েন্দা সংস্থা আইবি বহু বছর ধরে নেতাজির পরিবারের ওপর নজরদারি চালাচ্ছিল। 1948 সাল থেকে শুরু করে 1968 পর্যন্ত প্রায় 2 দশক ধরে কলকাতায় বসবাসকারী নেতাজির পরিবারকে ট্র্যাক করা হচ্ছিল। তাদের বাড়িতে কে আসছে, কার সঙ্গে দেখা হচ্ছে, চিঠিপত্র কার কাছে যাচ্ছে, সব কিছু গোপনে নজর রাখা হচ্ছিল। তাহলে এবার প্রশ্ন ওঠে, যদি নেতাজি সত্যিই 1945 সালে মারা যান, তাহলে তার পরিবারকে এতদিন নজরে রাখার মানে কি? সরকার কি নিজেও বুঝতে পেরেছিল যে নেতাজি মারা যাননি, নাকি তাদের কাছে কোনো গোপন তথ্য ছিল যা সাধারণ মানুষকে জানানোই হয়নি? এখানেও একটা প্রশ্ন থেকে যায়। তো চলুন এবার চোখ রাখা যাক বিদেশি রিপোর্টসের ওপর। তারা কি বলেছিল? না, শুধু ভারত নয়, কিছু বিদেশি আর্কাইভস থেকেও বিস্ময়কর তথ্য বেরিয়ে আসে। আমেরিকা, ব্রিটেন, এমনকি রাশিয়ার কিছু ডিক্লাসিফাইড ডকুমেন্টে ইঙ্গিত পাওয়া যায় 1946, 47, এমনকি তার পরের বছরগুলোতেও নেতাজিকে জীবিত অবস্থায় দেখা গেছে বলে রিপোর্ট করা হয়েছিল। যদি এই রিপোর্টগুলো সত্যি হয়, তাহলে প্লেন দুর্ঘটনার গল্পটা কি তবে বানানো? এই বিদেশি রিপোর্ট থেকে রহস্য আরও গভীর হতে লাগলো সবার মনে। তাহলে সেই দিন কি হয়েছিল? 2015 সালে নথি প্রকাশের পরও রহস্য ঘুচল না, বরং আরও গভীর হলো। কারণ সরকার কোনো নির্দিষ্ট উত্তর দিল না। নেতাজি প্লেন দুর্ঘটনায় মারা গিয়েছিলেন নাকি অন্য কোথাও জীবিত ছিলেন? এমনকি নেতাজির পরিবারও আজও দাবি করে আসছে যে সত্যটা সাধারণ মানুষের কাছ থেকে গোপন রাখা হয়েছে। তাহলে আসল সত্যি কি? 1945 সালে তাইহোকু বিমান দুর্ঘটনায় কি সত্যিই শেষ হয়ে গিয়েছিল নেতাজির গল্প? নাকি সেই দুর্ঘটনার কাহিনী ছিল কেবল একটা পর্দা, যার আড়ালে লুকানো ছিল অন্য এক সত্য? মৃত্যু নাকি ছলনা? প্লেন বিস্ফোরণের খবর ছড়িয়েছিল জাপানি সূত্রে, কিন্তু সেই সময় সঠিক কোনো ছবি, প্রমাণ, এমনকি মরদেহ পর্যন্ত সামনে আনা হয়নি। কেবল বলা হলো দেহভস্ম টোকিওর রেনকুজি মন্দিরে রাখা আছে। অদ্ভুত ব্যাপার হলো, কোনো ভারতীয় সেই সময় নেতাজির দেহ চোখে দেখেননি। তাহলে কি এটা আসলে একটা সুপরিকল্পিত ছলনা ছিল? তিনটে কমিশন বসেও ভিন্ন ভিন্ন রিপোর্ট দিল। দুটি বলল নেতাজি মারা গেছেন, আরেকটি বলল কোনো প্রমাণই নেই। এটি হচ্ছে একটি জাতির ইতিহাসের সবচেয়ে বড় প্রশ্ন, যার কোনো নির্দিষ্ট উত্তরই মেলেনি। যদি ধরা হয় নেতাজি সত্যিই মারা যাননি, তাহলে তিনি কোথায় গেলেন? রাশিয়ায়, গুমনামি বাবার ছদ্মবেশে ভারতে, নাকি অন্য কোনো দেশে আড়ালে থেকে গেছেন? অনেক ইতিহাসবিদ বিশ্বাস করেন নেতাজি বেঁচে ছিলেন, কিন্তু আন্তর্জাতিক রাজনীতি এবং ভারতের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্যের কারণে তাকে সামনে আসতে দেওয়া হয়নি। তবে যাই হোক, একটা সত্য অস্বীকার করা যায় না, যদি নেতাজি ফিরতেন স্বাধীন ভারতে, তাহলে ভারতের রাজনৈতিক মানচিত্র সম্পূর্ণ অন্যরকম হতো। তার জনপ্রিয়তা, তার নেতৃত্ব, তার সাহস সবকিছুই এত প্রবল ছিল যে ব্রিটিশদের পরাজিত করে তিনি সহজেই দেশের সবচেয়ে শক্তিশালী নেতা হয়ে উঠতে পারতেন। সেক্ষেত্রে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হয়তো অন্য কেউ হতেন, স্বাধীন ভারতের ইতিহাস অন্য পথে যেত। কিন্তু ইতিহাস আমাদের এই উত্তর আজও দেয়নি। আজও নেতাজির মৃত্যু এক অমীমাংসিত রহস্য। সম্ভবত একদিন সত্যিটা বেরিয়ে আসবে, কিন্তু তার আগ পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু ভারতীয় ইতিহাসের সবচেয়ে বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে থাকবে। এই সমস্ত ঘটনা জানার পর আপনার কি মনে হয়? নেতাজি সত্যিই প্লেন দুর্ঘটনায় মারা গিয়েছিলেন, নাকি তিনি কোথাও লুকিয়েছিলেন? আপনার মতামত কমেন্টে লিখে জানান। আর ইতিহাসের এমন রহস্য জানতে চাইলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতারাম।